শুনেন, কথাগুলো সবাই মনোযোগ দিয়ে শুনতে চেষ্টা করবেন। আপনারা আমরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছি, কিন্তু দলকে সুসংগঠিত করার জন্য, আমাদের নেত্রীকে দেশে আনার জন্য, সসম্মানে ওনার স্থান ওনাকে বুঝিয়ে দেওয়ার জন্য। সেজন্যই কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম করছি, আমরা কাজ করছি জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে দেশের মাটিতে থেকে। কিন্তু এখন যেই অবস্থা আছে, আমাদের সংগঠনের যে অবস্থা, যদি এরকম থাকে তাহলে কি আসলে আদৌ সম্ভব? আমরা কি পারবো যে আমরা বিজয় অর্জন করতে? আমরা কি পারবো আমাদের দলকে সুসংগঠিত করতে? কারণ আমাদের দলের সাংগঠনিকভাবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যে যেখানে আছে সে সেখানেই বহাল আছে। আমরা যারা দায়িত্বে ছিলাম, যার যার দায়িত্বে আমরা ব্যর্থ হয়েছি, সেই জায়গাগুলো কিন্তু আমরা এখনো পরিবর্তন করিনি। অর্থাৎ আমাদের দল, আমাদের হাইকমান্ড কিন্তু সেই জায়গাগুলো এখনো পরিবর্তন করে নাই। মহানগর, জেলা, উপজেলায় এমনও কমিটি আছে আওয়ামী লীগের, সেখানে সভাপতি, সেক্রেটারি অনেকে মারা গিয়েছেন, অনেকে বৃদ্ধ হয়ে গেছেন, অনেকে কথা বলতে পারেন না, কারণ তারা মৃত্যুশয্যায় আছেন। সেই কমিটিগুলো এখনো কিন্তু বহাল। তাহলে আপনি আন্দোলন সংগ্রাম কাদেরকে নিয়ে করবেন? লোকাল নেতৃত্ব কারা দিবে? এগুলা কিন্তু আমাদের চিন্তা করা উচিত। কেননা আমাদের সংগঠনের এখনো কিন্তু কাউকে দায়িত্ব বন্টন করে দেয়া হয়নি। আমাদের দলকে সুসংগঠিত করার জন্য, নেত্রীর হাতকে শক্তিশালী করার জন্য আমাদের দায়িত্ব বন্টন করে দিতে হবে। এই সময়ে যারা কাজ করছে, এখান থেকে বেছে বেছে ইয়াং নেতৃত্বের হাতে দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। একটা টিম ওয়াইজ আমাদেরকে কিন্তু দায়িত্ব দিতে হবে। সেখানে সিনিয়র যারা আছেন তাদেরকেও তাদের দায়িত্ব দিতে হবে, যে যেখানে প্রপারলি কাজ করতে পারবে। কারণ আপনারা দেখেন, সেই শুরু থেকেই এখন পর্যন্ত যে যেই দায়িত্বে ছিল এখনো কিন্তু সেই দায়িত্বে আছে। তাহলে কাজ কি হচ্ছে? এই পর্যন্ত দলকে সুসংগঠিত করার জন্য বা আমাদের নেতাকর্মীকে উজ্জীবিত করার জন্য যতটুকু আমরা সক্ষম হয়েছি, এর সম্পূর্ণ অবদান হচ্ছে একমাত্র তৃণমূল, আর হচ্ছে আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার। কারণ নেত্রীর নির্দেশনায়, নেত্রীর উপরে আস্থা, বিশ্বাস এবং ভালোবাসা রেখেই কিন্তু আমাদের তৃণমূলরা জীবন বাজি রেখে কাজ করছে, কোনো নেতার জন্য না। কারণ সেই নেতারা ব্যর্থ হয়েছে। নেতারা কিন্তু আমাদের তৃণমূলের সাথে যোগাযোগও বিচ্ছিন্ন করেছে এবং তারা কোনো ধরনের দিক নির্দেশনা, পরামর্শ দেয় নাই। তাই আমি বলতে চাই, আমাদের দলকে সুসংগঠিত করার জন্য, নেত্রীর হাতকে শক্তিশালী করার জন্য আমাদের দায়িত্বশীল জায়গাগুলো পরিবর্তন করতে হবে, আমাদের দায়িত্ব দিতে হবে, দায়িত্ব বুঝাই দিতে হবে। একটা টিম ওয়াইজ আমাদের কিন্তু একটা দায়িত্ব দিতে হবে। এছাড়া কিন্তু আমরা এলোমেলো ভাবে আমরা গুছাতে পারবো না দল। যেমন আমি আপনাকে বলি, আমি সারিয়ার সময় কাজ করছি, এখন আমার হাতে কিন্তু নেত্রী কোনো দায়িত্ব দেন নাই। নেত্রী আমাকে বলেছেন কাজ করো, তুমি তোমার মতো করে কাজ করো, সবাইকে ঐক্যবদ্ধ রাখো, তোমরা সক্রিয় কাজ করো, নিজেকে সেফ রেখে, গ্রেপ্তার হওয়া যাবে না। কিন্তু এতটুকুই। বাট আমাকে তো নেত্রী দায়িত্ব দেন নাই। যদি আমাকে নেত্রীর দায়িত্ব দিতেন তাহলে কিন্তু আমি আরো ভালোভাবে গুছাতে পারতাম। তখন আমার একটা দায়িত্ব থাকতো, একটা শক্তি থাকতো। আমি জাস্ট আমাকে দিয়ে এক্সাম্পল দিলাম। তো এরকম অনেকেই যারা কাজ করছে তাদেরকে দায়িত্ব দিতে হবে, দায়িত্ব বুঝিয়ে দিতে হবে যে কে কোন জায়গাতে পারফেক্টলি, প্রপারলি কাজ করতে পারবে। তাহলে কিন্তু আমাদের দল সুসংগঠিত হবে, আমরা ঘুরে দাঁড়াতে পারবো খুব দ্রুত সময়ের মধ্যে। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আমার এই ভিডিওটা কিন্তু আমাদের প্রাণপ্রিয় নেত্রীকেও আমি সেন্ড করব। যাই হোক, আমার সহযোদ্ধা তৃণমূলের ভাই বোন যারা আছেন, আমি সকলকে আহ্বান করব, আমাদের আরো সক্রিয় হতে হবে, আমাদের আরো ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আপনি কেন দিতে অপপ্রচার, যেটি সত্য দিবালোকের মতো সেটির জবাব কেন, আর মিথ্যা অপপ্রচারকারীদের জবাব সবসময় দিতে হয় না? এবং সবচেয়ে দুঃখজনক কি জানেন, আমার কাছে কি দুঃখটা লাগে, যে আপনি আসলে একটা বেকুব লোক আমার কাছে মনে হয়। কি জন্য বলেন তো? এই মামলার যতগুলো আসামি আছে, এরা সব এখন চেয়ারের মালিক। এই যে আমাদের যে চেয়ার আছে না, এইরকম চেয়ারের মালিক এই মুহূর্তে। তা আপনি একমাত্র বেকুব ব্যক্তি, সম্ভবত আপনি যদি একটা কালা কোটের ইয়েটা, 2 বছরের ইয়েটা নিয়ে রাখতেন, তাহলে আজকে হয়তো আপনারও একটা পদ পদবি দিয়ে দেওয়া যাইতো হাইকোর্টে, সুপ্রিম কোর্টে। আপনার না, সেটা আমি নিতেই পারতাম, বাট আমার তো আরো অনেক কাজ থাকে, অনেক কাজ তো করি সংগঠনের জন্য। কথাটা বুঝতে পারছেন? ওই মামলার সমস্ত আসামিগুলোই কিন্তু এখন কেউ হাইকোর্টের বড় বড় লয়ার হয়ে গেছে এরা সব। আপনার কাজল তো সম্ভবত এখন কি জানি, কাজল সাহেব জানি এখন কি, অ্যাটর্নি জেনারেল ফেডারেল হয়ে গেছে এই মামলার আসামিদের মধ্যে। একমাত্র আপনি বেকুব, দেখা গেছে ভাই মামলাটা খাইলেন, কামের কাম কিছুই হলো না, বরঞ্চ বদনামটা আরো জোরে নিলেন।
না না, বদনামের কিছু নাই। আমাকে বাংলাদেশের মানুষ চিনে, সারা দেশে ছাত্রলীগ যুবলীগ সবাই চিনে। সেক্ষেত্রে আপনি কি মনে করলেন আর আরেকজন আছে কেউ কিছু মনে করলে তো আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি নৈতিকভাবে নেত্রীর প্রশ্নে শতভাগ সৎ সবসময় ছিলাম, সবসময়ই সৎ। আপনি কি মনে করলেন এতে আমার কিচ্ছু যায় আসে না। না না না, আমার কথাটা আমি আমার কথা বুঝতে পেরেছেন? কারণ যেটি যেটি দিবালোকের মতো সত্য, মেডিকেলের ডকুমেন্ট পর্যন্ত আছে, মাননীয় নেত্রীর কাছে ভিডিও ফুটেজ পর্যন্ত পাঠিয়েছি, মাননীয় নেত্রী সেটি জানেন। সেক্ষেত্রে কে কি আমার নেত্রী কাছে আমি সৎ থাকলে কে মনে করলো কি সেটি জবাব দিতে হবে, এটা আমি মনে করি না। দাদা, আপনি যে বললেন যে আপনি সৎ, আপনার সৎ না অসৎ সেটা হচ্ছে যে যাচাই করবে আপনার হৃদয়, আপনার বিবেক। অবভিয়াসলি ধরেন আমি এই পর্যন্ত অনেকের ইন্টারভিউ তো করি, আমি নতুন হিসেবে অনেকের ইন্টারভিউ করি। আজকে এখানে আপনার 2-4টে আছে যেগুলো জিজ্ঞেস করতে বলছে, একটা জিজ্ঞেসই করলাম আমি। বাকি আমার আমি এখানে খুশি, বলেন। 785টা ইন টোটাল কমেন্টস আছে। ওটাও কিন্তু আপনারা গাইল দেয় নাই এখন। সবচেয়ে সৌভাগ্যের বিষয় আপনাকে কেউ গালি দেয় নাই। কেন গালি দেবে বলুন তো? সেটাই বলছি যে আমার এখানে ছেলেপেলেরা গালি দেয় কেন জানেন? ওরা মজা পায় যে আমি গালি দিলে এটা দেখাই দিই, আমি সোজা দেখাই। আচ্ছা, আচ্ছা। আমার কি যাবে আসবে, আমি দেখাই। কিন্তু আপনার এখানে গালি দেয় না, আমি খুঁজতেছি কিন্তু কন্টিনিউ। আপনি খেয়াল করতেছেন কিনা জানি না, আমি খুঁজতেছি যে একটা কিছু বলুক, আমি এরপর যে অ্যাকশনটা নেই আবার, কিন্তু কেউ দেয় নাই। এটা ঠিক আপনি সৎ ছিলেন না। আমি ওই যে কথাটা, যেটা মহসিন রশিদের ওই কথাটার কারণে, যে ওনাদের মতন লোক যখন বলে যে আমাদের কারণে যুবলীগ, উনি সরাসরি আমাকে বলছিলেন যে ভাই এটা আপনি কোনো যুবলীগ নেতাদের জিজ্ঞেস করেন। এই জন্য পাইলাম আপনারা জিগাই যে কাহিনী কি এটা। না, যুবলীগ এখানে আসবে কেন? আমি তো এটা অবান্তর প্রশ্ন, যুবলীগ আসবে কেন? নির্বাচন করছে আরেকজন, সেখানে তার কেউ যদি ব্যক্তি, প্রত্যেকেরই সংগঠন করার যেমন অধিকার আছে, তার ব্যক্তি জীবনও আছে, আছে না? ব্যক্তি জীবনকে কেন সংগঠনের সাথে মেলাতে যাবেন? সেটা আছে। আমার মনে হচ্ছে যে এই কথাটা এই জন্যই আসছে যেহেতু উনি, আপনাকে তো চিনি জয়দেব নন্দী, ঠিক আছে না? আপনি মানুষ, আপনি চিনি। এখন ওই আপনার ওয়াইফ যদি কখনো কিছু কইরা বসে কোন একটা কথা, দোষটা কিন্তু আপনার ঘাড়ে যাবে। আপনার কেন এটা আপনি কি মনে করেন? আপনি অ্যাজ এ বিবেকবান মানুষ হিসেবে সেটা কি হওয়া উচিত? ভাইজান, এই জায়গাটায় যদি আপনি আমার বলেন, তাহলে আমি বলি, এখনো আমি যদি কোনো একটা কড়া কথা কাউরে বইলা বসি না, তখন কি বলে জানেন? সবাই বলে যে সিটাঙের ভাষায় বলে গীতে তো অমুকের ফোয়া। মানে আমার বাপের নামটা এমন ভাবে নেয়, ওর যোগ্যতাই না আমার বাপের নামটা নেওয়ার জন্য, কিন্তু সেও কি কয় না না। এখন নরমালি ধরেন কেউ যদি চাঁদাবাজি করতে গিয়ে, আমি আপনাকে বলি, ধরেন একজন ব্যক্তিগতভাবে কোথাও চাঁদাবাজি করতে গেছে, হ্যাঁ, ফোনে হুমকি দিচ্ছে, এর ওরে হুমকি দিচ্ছে, সেটা কল রেকর্ড টিভি নিউজে ধরেন আসে, এখন তার দায় কি সংগঠন নেবে নাকি? না, আপনি বলেন, তার দায় কি সংগঠন নেবে? যে একজন ব্যবসায়ীকে যখন চাঁদাবাজি করবার জন্য ফোন দেওয়া হয়, থ্রেট দেওয়া হয়, সেটি যখন বাইরে আসে, তার দায় কি সংগঠন নেবে? না। বা সংগঠন, হ্যাঁ, সংগঠন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে পারে যদি অনৈতিক কিছু করে, পথ ধারণ করে, তাই না? সেটিও একটি বিষয়। দাদা, আপনার বিরুদ্ধে একটা কমপ্লেন আসছে এখন। হ্যাঁ, বলেন প্লিজ। আমি আশা করব আপনি খুব শান্ত মাথায় জবাবটা দিবেন। হ্যাঁ, যদি আপনি ঠান্ডা মাথায় এতক্ষণ পর্যন্ত কথা বলতেছেন, 1 ঘন্টা পার হয়ে গেছে। এটা হচ্ছে যে একজন লিখছে, সিরাজ তুহিন, রাশেদ ভাই, আমি জয়দেব নন্দী দাদার সাথে সুপ্রিম কোর্টের নির্বাচনে ছিলাম। দাদা একটু অহংকারী, কর্মীদের সাথে সেলফি তুলতে চায় না, আমরা নিঃস্বার্থ কর্মী। ভাই উনি বলছে একটা, হয়তো উনি ছবি তুলতে চাইছিলেন, আপনি তুলতে চান নাই। ভাই আমার মনে হয় ওনাকে আপনার সান্ত্বনা দেওয়া উচিত, বা আপনার ভুল স্বীকার করা উচিত। না না, অবশ্যই না না, উনি কোনো কারণে, যেহেতু নানা কাজে অনেকেই ব্যস্ত থাকে, আমরাও থাকি, সে ধর। আর আমি একটা কিছু কথা আমি আপনাকে বলি, আমি কিছু প্রত্যেকেরই একটা স্বতন্ত্র জায়গা থাকে। আমি সেলফি তুলতে অভ্যস্ত নই, এই জন্য আমি ক্ষমা প্রার্থী। যিনি এই প্রশ্নটি করেছেন, উনি যদি এই কারণে অহংকারী মনে করেন, আমি তার কাছে ক্ষমা প্রার্থী। এক একজনের এক একটা স্বাতন্ত্র বৈশিষ্ট্য থাকে, সেই স্বাতন্ত্র বৈশিষ্ট্যের প্রতি সম্মান জানানোটাই আমার মনে হয় উচিত। আমি যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, সেটা তো আপনি যেটা স্বাচ্ছন্দ্য বোধ করেন, আপনাকে তো আমি জোর করে সেটি করানোটা ঠিক হবে?
আর যে কর্মীটি লিখেছেন বা সহযোদ্ধাটি লিখেছেন, বিনয়ের সাথে তাকে আমি বলবো, আপনি যেহেতু যুবলীগের পাবলিসিটি সেলের কাজ করি বা সংগঠন করি, কোনো সময়ই সংগঠন ছাড়া কোনো কাজ, অন্য কোনো কাজের সাথে কখনো সম্পৃক্ত থাকিনি। সেক্ষেত্রে কাজের পরিধিগত জায়গা অনেক সময় হয়ে ওঠে না, বা এখানে যদি এই কাজের কারণে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, আমি কর্মীর কাছে ক্ষমা চাইতে কোনো রকম দ্বিধাবোধ করি না, যারা প্রকৃত কর্মী। কিন্তু উদ্দেশ্যমূলকভাবে কেউ যদি এই প্রশ্ন করেন, আমি সেখানে ক্ষমা চাই না। কিন্তু বিবেক যারা আছে তৃণমূলের আমার প্রাণ কর্মী যারা, তারা যদি কষ্ট পেয়ে থাকেন, তাদের কাছে তো আমি তো আমরা তো আলাদা কিছু না, তার ভাইয়ের কাছে ক্ষমা চাইতেই পারে। হ্যাঁ, যেমন দর্শক, আপনি যে প্রশ্নটা নন্দিতার কাছে করছেন, আমি একটা আমার অভিজ্ঞতা বলি, কিছুটা খারাপ কিছুটা ভালো। আমি 2023 সালে বাংলাদেশ গিয়েছিলাম, প্রায় 9 বছর পরে। আবার এর আগে 30 বছরের মধ্যে মাঝে মধ্যে যাইতাম আসতাম। 9 বছর পরে যাওয়ার পরে আমি ঢাকায় নামলাম। ওখানে এক ভাইয়ের সাথে দেখা হলো, ওনার নামটাও নিলাম না। পরে ওনারা বললাম যে ভাই, আমার খুব শখ আওয়ামী লীগের অফিসটা দেখা। কোনটা? আপনার যে ইয়েতে, যেটা গুলিস্তানে আছে, যেটা, এটার নাম্বারটা আমি জানি না, যেটা জ্বালাই টালাই দিল, ওই অফিসটা দেখা। তো ওখানে গেলাম, বঙ্গবন্ধুরটা, হ্যাঁ ওইটা ছবি ছবি তুলছি, আমার শখ ছিল অনেক দিনের, তুললাম। এরপরে গেলাম আপনাদের আরেকটা অফিস আছে যেখানে সব নেতারা বসে। সেখানে যাওয়ার পরে এক নেতা চেম্বারে বসা, অনেক লোকজন বসার জায়গা আছে, ওখানে ঢুকলাম। উনি জরুরি কথা বলতেছিলেন, তা আমি পাশে অনেক দূরে যায় দাঁড়াইলাম। আর যেই লোক আমাকে নিয়ে গেছে, তিনি বললেন যে ভাই, আপনার সাথে ছবি তুলবে। তিনি খুব রাগত স্বরে বলেন যে এইখানে কেন ছবি তুলবে, বাইরে যাও। জিনিসটা আমার কাছে মনে খুব কষ্ট লাগলো, যে এইবার বাইর করে দিল। বাইরে আসার পরে অন্য 2 নেতা, আমার চিটাং অঞ্চলের নেতা, এরা আমার দেখা ডাক দিয়ে বলে, তুমি কবে আসছো এই সেই। ওনাদের সাথে ছবি টবি তুললাম। এর ভিতরে ওই নেতাও বাইরে আসছেন, যিনি আমাকে দৌড়াই দিছিলেন একটু আগে। উনি আমার আইসা আমার কাঁধের উপর হাত দিয়া বলতেছে, এই তুমি কি কষ্ট পাইছো? তখন ওই 2জন নেতা বলতেছে যে কেন কষ্ট পাবে বলতে, বলে জান একটা ছবি তুলতে চাইছে, আমি তো জরুরি কথা বলছিলাম, এই জন্য ওরা বললাম যে বেড়ে যেতে, একটু জোরে বলছি। তো ওনারা বলে যে না, ও আমাদের নর্মাল কর্মীদের মতো প্রতিদিন আসে না, বিদেশে থাকে, হয়তো শখ করে আসছে আপনার ছবি তুলতে। পরে বেচারা মানে জড়াইয়া ধরা, মানে ছবি তুললা জড়াইয়া ধরা ক্ষমা প্রার্থনা করছে। এটা অনেক সময় মাথার মস্তিষ্কে অনেক কিছুই থাকে না, অনেক সময় টেনশন থাকে, কে কিরকম থাকে এটা তো বলা যায় না। কারণ আমার জীবদ্দশায় আমি আজ পর্যন্ত মহিউদ্দিন চৌধুরীর সাথে আমার একটা ছবি নেই, চট্টগ্রাম শহরে মহিউদ্দিন চৌধুরীর সাথে আমার একটা সেলফি নেই। কারণ কি, ওনার বাসায় গেলে সবাই সেলফি তুলতো, আর আমি ওনার বাসায় গেলে উনি গালি দিয়ে যে কইতো না, ওই ভয়ে আমাদের পায়খানা অর্ধেক বাইরে যেত, কি সেলফি তুলবো। কিন্তু এটা কি উনি কি গালি কি আমাদের ক্ষতি করে দিত? না, এটা ভালোবাসার টানে দিত। না, তবে আমি মনে করি কি রাশেদ ভাই, ছবি তোলার ক্ষেত্রে কিছু সচেতন থাকাই উচিত। আমি যখন তারানা আপা, আমি একসময় যখন সিলেটে একটা প্রোগ্রামে গিয়েছি, তারানা আপা সবাই তার সাথে ছবি তুলবে, এটাই স্বাভাবিক। ছবিটা তুললো, উনি তো সবাইকে চিনে না, আপনিও সবাইকে চিনবেন না, আমিও সবাইকে চিনবো না। দেখা গেল, আমি কাউকে ছোট করে বলছি না, যে আমার দলের নেতাকর্মী যারা রয়েছেন, এটি আমার প্রাণের সমতুল্য। দেখা যায় যে সরকারি দলে অনেককেই পেয়েছি, বিভিন্ন সময় দেখেছি যে ওর সাথে ছবি সামনে আসছে কিছুদিন পর পর, এই যে নেগেটিভ বিভিন্ন চিত্র সামনে আসে, সে ব্যাপারে কি কনসাস থাকা সবার উচিত নয়? অবশ্যই আমি ওই জায়গাতে সবসময় কনসাস ছিলাম, এবং আমি মনে করি দলের নেতাকর্মী তারা ছবি তুলতে চাইলে তাকে রিফিউজ করাটা আসলে খুবই কঠিন, কারণ তারা তৃণমূল, তারা কষ্ট পাবে, এই জায়গাটা মাথায় রাখতে হবে। পাশাপাশি আবার নেতাদেরও এটা মাথায় রাখা উচিত যে আমি যার সাথে ছবি তুলছি তার ডিটেল আমি জানি কিনা। এটা এমনি ভরপুর আমাদের দলটা। হ্যাঁ, সেক্ষেত্রে আমার মনে হয় তৃণমূলের যে কর্মীটি কষ্ট পেয়েছেন, অবশ্যই তিনি তৃণমূলের মাঠের কর্মী, তার প্রতি আমার শ্রদ্ধা রয়েছে, কিন্তু আমি তার কাছ থেকেও আশা করব তিনিও যেন এই জিনিসটা চিন্তা করেন। সেটাই বললাম যে, যেমন আমি 2014 সালে ডাক্তার ইউনূসের সাথে আমার খুব ভালো একটা ছবি আছে, বাসার পাশে থাকেন ফ্রান্সে, সবসময় দেখা, ওনার সাথে অনেক ছবি আছে। কিন্তু এখন তো ডাক্তার ইউনূস যদি আমার $1 মিলিয়ন দেয়, তাও আমি একটা ছবি তুলুম না তার সাথে। তখন তো আমি তারা জানতাম না, তখন তো আমি নোবেল লরিয়েট, বিশাল জিনিস আমাদের জন্য, একটা গর্বের জিনিস ছিল।
কিন্তু তিনি যে নোবেল নিয়ে যে তিনি যে আমার দেশের 12টা বাজে ফেলাবে, যে হাদির ভাষায় কি কি ছিঁড়া ফেলাবে, ওই বেটার লাগে তখন আমার $1 মিলিয়ন দিলে ছবি তুলুন না, আমার ছেলে মেয়েরও বিয়ে দিব না এই বেটার পরিবারের কারো লগে। নর্মাল একদম একদম এই জিনিসটা বেসিকটা ঠিক রাখতে হবে। তো নন্দিতা, আপনি এবং দর্শক শ্রোতা মণ্ডলী অনেকেই হয়তো কষ্ট পেতে পারেন যে আমি ওই যে যুবলীগের এই কোর্টের ওই কথাটা তুলছি, এটা যে একজন দর্শক যেমন লিখছেন, ভাই এই যুবলীগ বা ছাত্রলীগ করলে তাদের বউ কি নির্বাচন করতে পারবে না? না ভাই, আমার প্রশ্নটা ওই জায়গায় ছিল না, হয়তো দাদা বুঝতে পারছেন। আমার প্রশ্ন হচ্ছে আরেকজন যখন ব্লেম দেয় ওইটার জবাবটা আমরা আসলে সঠিকভাবে দিতে পারি কিনা। যেমন দাদা সরাসরি বললেন যে আমি হসপিটাল থেকে বেরিয়েছি 2 দিন আগে, আমি এখানে কি রাইফেল নিয়ে মারতে গেছি, ওই একটা ছবি দেখায়। মানে এটা নেত্রীও জানেন এবং আমাকে ট্রিটমেন্ট করেছিলেন, এটা অনেকেই জানে। এবং আমি যখন হসপিটালে ভর্তি হয়েছি ঠিক তার আগ মুহূর্তে যুবলীগের সাংগঠনিক সম্পাদক আপনাদের চিটাগংয়েরই ওই সময় আমার কাছে আমার মনে আছে যে মিছিল থেকেই হার্ট অ্যাটাক করেছিলাম। এবং ওই সময় কিন্তু চিটাগংয়ের সাংগঠনিক সম্পাদক আমাদের রাসেল ভাই, উনি কিন্তু ইনস্ট্যান্ট তার গাড়িতে টাকা ছিল, রিং কেনার টাকা কারোর কাছে ছিল না ওখানে। আমার স্ত্রী বনানীর থেকে আসতে অনেক জ্যাম, যেহেতু আওয়ামী লীগের বিজয় র্যালি, সেক্ষেত্রে উনার সহযোগিতার কারণে কিন্তু ওই দিন প্রাণে বেঁচে গিয়েছিলাম। এবং এই হিস্ট্রি কিন্তু সবাই জানেন, কিন্তু যেহেতু অনেকেই জানেন না, তৃণমূল অনেকেই জানেন না, সেক্ষেত্রে অনেক ন্যারেটিভ অনেকভাবে স্টাবলিশড হয়ে যায়। কিন্তু আপনাকে খেয়াল করতে হবে সংগঠনের প্রকৃত অর্থে কাজগুলো কারা করে। কোনো প্রশ্ন করে যদি কাজে হ্যাম্পার হয়, আমরা কাউকে যেন কষ্ট না দিয়ে, ভুল তথ্য দিয়ে, অপতথ্য ছড়িয়ে, প্রোপাগান্ডা ছড়িয়ে, কারো দ্বারা প্রভাবিত হয়ে সংগঠনে কোনো কাজের জন্য ব্যাঘাত না ঘটে, প্রত্যেকের কাছে অনুরোধ। কারণ নেত্রী দেশে ফিরবেন, এখন আমাদের চিন্তা চেতনা ধ্যান ধারণা হচ্ছে নেত্রী দেশে ফিরবেন বাংলাদেশের ঋতু। এখন কিন্তু এই প্রশ্নটা টোটালি অবান্তর, কারণ নেত্রী দেশে ফিরবেন সেটা নিয়েই প্রশ্ন করলে খুশি হতাম। কারণ যারা এই প্রশ্নটি করাচ্ছেন বা করছেন তাদের উদ্দেশ্য কিন্তু সুখকর বলে আমি মনে করি না। তো দাদা, আমার লাস্ট যে প্রশ্নটা সেটা আসলে প্রশ্নটা আপনার আগে আমরা অর্ধেক খেয়ে ফেলছি, এখন যে লাস্ট আগে খেয়ে ফেলছি বলতে কি, ওই যে আপনারা বলছে আপনি বুড়ো হয়ে গেছেন কিনা, শক্তি গেছে কিনা প্রশ্ন করছিলাম। এখন নেতৃত্ব দেশে ফিরবে, এক্সাম্পল আমি বললাম যে জুনের 30 তারিখে ফিরবে, নিরাপত্তা দিতে পারবেন? না, আপনি বলছেন যে মাননীয় নেত্রী যদি আগামী 1 সপ্তাহ পরে ফিরে, মানে 1 সপ্তাহ না, আমি 15 দিন। আমি জুন বলছেন, আমি ধরছি যে 1 সপ্তাহ, আগামী 1 সপ্তাহ পরে নেত্রী ফিরবেন। অবশ্যই ছাত্রলীগ যুবলীগ রাজপথের থেকে মাননীয় নেত্রীর যেমন ভ্যানগার্ডের দায়িত্ব যুবলীগ ছাত্রলীগ করে, এই যুবলীগ ছাত্রলীগের ভ্যানগার্ডের দায়িত্ব পালন করবে। আমি আমার সংগঠন বা ছাত্রলীগ সব মিলিয়ে যেহেতু রাজপথে দীর্ঘদিন ধরে কাজ করি, এখনো কাজ করছি, আমি এখানে মোটেও হতাশায় ভুগি না। মাননীয় নেত্রী ফিরবেন শুধু এই কথাটি বলেছেন, আপনি ফিডব্যাক পেয়েছেন এবং আরো পাবেন। আর নেত্রী যদি টাইম ঠিক করে দেয়, ওই কনফিডেন্ট একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি রাখি, এবং আমার ধারণা যুবলীগের প্রত্যেকটি নেতা কর্মী ওই কনফিডেন্ট রাখে। জয়দেব দা, আপনি বলতেছেন নেত্রী যদি টাইম ফিক্সড করে দেন তাইলে আপনারা অনেক কিছু করতে পারবেন, কিন্তু আমার কি মনে হয় জানেন? না, টাইমের বিষয় বলতে আপনি বলেছেন জুন, আমি বলেছি জুন না। নেত্রী যদি 1 সপ্তাহ এই আগামী সপ্তাহে বলে, এখন যদি বলে যে আগামী সপ্তাহে উনি যাবেন, এটাই পরীক্ষা করে দেখেন না অতটুকু কনফিডেন্ট রাজনৈতিক কর্মী হিসেবে যুবলীগ ছাত্রলীগের প্রত্যেকটি নেতা, কারণ নেত্রী হচ্ছে সবার আত্মার সমতুল্য, এবং আপনার কাছে যেমন প্রত্যেকটি রাজপথের কর্মীর কাছে নেত্রী তেমনই, এবং সেভাবেই প্রস্তুতি সবাই গ্রহণ করছে। এবং আমার ধারণা নেত্রী ফিরবেন, এবং ফেরার আগেই যে ফ্লো তৈরি হয়েছে এটি জনসমুদ্রে পরিণত হবে। এটি মুখের কথা নয়, এটি আমাদের যে প্রস্তুতি বা কর্মকাণ্ড সবকিছু মিলিয়ে কিন্তু বলছি। আমি আবারও বলছি, আমরা নেতৃবৃন্দ, আমরা নিজেদেরকে যারা নেতা মনে করি, আমাদের ভেতরে হয়তো সংকট থাকতে পারে, যুবলীগের তৃণমূলের নেতা কর্মীরা জীবন বাজি রেখে হলেও নেত্রীর ভ্যানগার্ডের দায়িত্ব পালন করবে। ওটা আমি আপনারা কি বলতে চাচ্ছি জানেন? আপনি তো বললেন যে নেত্রী যদি একটা টাইম ফ্রেম বেঁধে দেয়, এক্সাম্পল আমি বললাম যে 30শে জুন বেঁধে দেয়, আমার মনে তাও না। নেত্রী যদি কালকে সকালে
আমরা সবাই ঘুমে, ইউরোপ তো ঘুমে সকাল যখন আপনাদের, তখন যদি হঠাৎ করে যদি ওই 10 সেকেন্ড একটা ভিডিওতে ওনার ছবি দেখায় বলে যে উনি আইসা যে আমি ঢুকতেছি, কে কোথায় আসোস, তাতেই সম্ভবত খুশির ঠেলায় নেত্রী আসবে, খুশির ঠেলায় তো 10,000 লোক এমনি মারা যাবে, আর কত লোক যে শহীদ হওয়ার জন্য এয়ারপোর্টে যাবে সেটাও কল্পনীয়। টাইম শেড বাদ দেন, ওনার ছবি চেহারা দেখলেই পোলাপাইন নেমে যাবে গা। একদম। এইটা আটকাই পারবে না, এইটা হচ্ছে বাস্তব, এই কাহিনী হচ্ছে না, এটা হচ্ছে আমার কেন জানি আমার মনে হয় যে মাননীয় নেত্রীর ভিতর এক ধরনের সম্মোহনী শক্তি আছে, যেটি আর কোন রাজনীতিবিদের ভিতরে, জীবন আর কারো রাজনীতিবিদের ভিতরে আমার মনে হয় যে সেই সম্মোহনী শক্তি প্রত্যেকটি করেন প্রত্যেক, এবং এটি অন্য ধরনের একটি আমার মনে হয় স্পিরিচুয়াল কোনো বিষয়, যে নেত্রী বললেই সবকিছু অন্যরকম সিচুয়েশন হয়ে যায় এবং কর্মীদের ভিতর এক ধরনের আলোড়ন কাজ করে, এবং সেটিই হবে, এর ব্যত্যয় হবে না। মাননীয় নেত্রী ফিরবেন এবং আমরা বিশ্বাস করি যে তিনি যেটি বলেন সেটা তিনি করেন। আজ পর্যন্ত 81-তে বলেছিলেন, ফিরেছেন। 7ই মে 2007 বলেছিলেন, ফিরেছেন। তিনি পদ্মা সেতু করবেন বলেছেন, করেছেন। অর্থাৎ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যা বলেন সেটা হয় এবং কর্মীদের উপরে ইম্প্যাক্ট পড়ে, এটি বারবার প্রমাণিত এবং আবার প্রমাণ হবে। এটি কোনো মুখের কথা নয়, এটি বাস্তবতা। আমি 1 মাস আগে নেত্রীর সাথে একটা কথা বলতেছিলাম ভোরবেলা, তখন উনি আমাকে জাস্ট বললেন যে তুমি এখনো ঘুমাও নাই, তোমার এখানে কয়টা বাজে? তাই মানে যে এমনিতে আমার তো ভোর তখন 3:30, উনি টাইম শিডিউল উনি জানেন, তো তুমি এখনো ঘুমাও নাই, আমার সাথে কথা বলতে হবে কেন? তাই যে নেত্রী আমি কেন জানি আপনার সাথে 1 দিন 2 মিনিট কথা বললে আমি এরপরে 30 দিন ফুল ফর্মে থাকি, সব ফাটাইয়া ফেলতে পারি। তখন উনি হাসতেছে, উনি বলে যে এরকম পাগল হাজার হাজার পাগল আছে। তো আমার কাছে মনে হয় যেন আমি ওনার সাথে কথা বলে কেমন যেন একটা যে ভিটামিন খাইলে যেরকম হয় না, একদম একদম আমার ওই রকম মনে হয়, মানে যুদ্ধ না। আমি এই শব্দটা একটু আমাদের জেনারেশনে, এটা হয়তো আপনাদের সময় কি বলতে জানি না, আমার কাছে এটা হচ্ছে ফুয়েল। জাস্ট নেত্রীর সাথে একটু তার কণ্ঠ শুনলে শরীরের ভিতরে অন্যরকম আলোড়ন কাজ করে এবং মানে খুব দুর্বল, আমার মনে হয় নেত্রীর সাথে কথা বললে খুব দুর্বল চিত্তের মানুষও মানে সাহস সঞ্চয় করবে। যে কারণে দেখেন এই যে নেত্রী 5 আগস্টের পর সারা দেশে তৃণমূলের সাথে কথা বলেছে, একমাত্র নেত্রীর কারণেই কিন্তু তৃণমূল উজ্জীবিত হয়েছে। নেত্রী যদি কথা না বলতো, আপনাদের সব নেতাগুলার দিয়া যদি বাইটাও খাওয়াই দিতাম তাতেও কিছু হবে না। এক নেত্রী পুরা টপ টু বটম সবগুলোকে জাগাই দিছে নেত্রী। আমার মতো ছেলের কি যোগ্যতা আছে নেত্রীরে ফোন দিলে আমার ফোন ধরবে? উনি বঙ্গবন্ধুর কন্যা ভাই, আমরাই তো একটু পাওয়ার পাইলে তখন আর ধরি না। আমি বিদেশে আইছি, এখন আমার দেশ থেকে রিক্সাওয়ালা ফোন দিলে ধরি না, কারণ আমি বিদেশে না ভাই, পয়সা কামাই না। আর উনের মতন নেত্রী, উনি আমরা ফোন দিলে ধরে, তো আমাদের কাছে তো উনি এটা আমাদের কাছে যে খোদাই দেওয়া, আমাদের খোদাই দেওয়া কিছু একটা নেয়ামতের মতো মনে হয়। ওনার সাথে কথা কইতে শুরু করলে কেমন, এই যে এখন ওনার নামে কথা কইতে গেলে আমার শরীরের লোম এমনি দাঁড়ায়া যায়। না, এটা অন্যরকম একটি বিষয়, অন্যরকম ফিলিং। এটা আমার মনে হয় যে প্রত্যেকটি রাজনৈতিক কর্মীর ভিতরে এটা কোনো ব্যাখ্যা দিয়ে বোঝানো যাবে না। ব্যাখ্যা দিতে পারবো না, এটার ব্যাখ্যা দিতে পারবো না। এটা অন্য জিনিস দাদা, কেন হয় কি কারণে হয় আমি জানি না। একটা জিনিস খেয়াল করেন যে উনি মাঝখানে একদিন বলছেন যে তো দেখো এই গালিগালাজ সোশ্যাল মিডিয়াতে যারা ওরা যে অশ্লীল গালিগালাজ করে, এটা তোমাদের জন্য কেউ না করে। তোমরা যারা সোশ্যাল মিডিয়াতে দীর্ঘদিন কাজ করো মাঠের পাশাপাশি, তোমরা এটা খেয়াল রাখবা। এই যে দেখেছো যে আমেরিকার যে মিজান যে সেক্রেটারি হয়েছে যুবলীগের, সে ডিম ঠিকই মারছে যারা আসলে দেশদ্রোহী, তাদেরকে ডিম মারছে। এর মাঝখানে যারা যে মেয়েটি, তাকে বারবার বলছে এই আপাকে জন্য কিছু বলো না, আপাকে জন্য কিছু বলো না। এটি নেত্রীর চোখে লেগেছে এবং বলছে এটি আওয়ামী লীগ। আওয়ামী লীগ প্রতিক্রিয়াশীলদেরকে মোকাবেলা করবে, কিন্তু চরম শত্রু হলেও
নারীদের প্রতি যে সম্মান সেটি আওয়ামী লীগ সবসময় দিয়ে থাকে, এটি যেন সবসময় দেয়া হয়। এবং নেত্রীর ওই কথা আমার কাছে অন্যরকম অনুভূতি কাজ করেছিল, যে এই যারা সহ নেত্রীকে নিয়েও কিন্তু অনেক নেতিবাচক কথা বলেছে, কিন্তু নেত্রী কিন্তু আমাদেরকে এই শিক্ষাটা দিচ্ছে যে নারীর প্রতি যে সম্মান এটি আওয়ামী লীগের শিক্ষা। এই শিক্ষা থেকে ওরা যে ওই নারীর যৌনাঙ্গ নিয়ে যে ভয়ঙ্কর যে গালিগালাজ করে, এটা নিয়েই উনি বলছিলেন খবরদার খেয়াল রাখবা তোমাদের নেতা কর্মীরা যেন এ ধরনের গালিগালাজ কোথাও না করে। তখন আমি একটা পর্যায়ে বলেছি যে আমি তো আর হঠাৎ করে বুঝতে পারিনি যে কোন গালিগালাজের কথা বলছে। আমি তখন বলেছিলাম যে নেত্রী, বঙ্গবন্ধুর মাথার উপরে দাঁড়িয়ে যে এটা আমি এখন বলতে পারবো না রাশেদ ভাই আপনার সামনে, এই দৃশ্য নেত্রীকেও বলতে পারি না যে নেত্রী এই দৃশ্য সামনে যখন আসে নেত্রী খারাপ ভাষা তো মুখ থেকে অটো চলে আসে, কয় না তারপরেও নারীকে কখনো কেউ যেন অসম্মান না করে, বকা দাও, কিন্তু এ ধরনের অশালীন শব্দ আওয়ামী লীগের সংস্কৃতি নয়, তোমরা এটা সবসময় মাথায় রাখবে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এতক্ষণ 59,392 জন আমাদের লাইভটি দেখছিলেন। আজকের লাইভটি আমি আসলে 1 ঘন্টা 16 মিনিট হয়ে গেছে, আমরা প্রায় শেষ করতে হবে। হ্যাঁ, দাদাকে অনেক কথা আপনারা বলছেন যে দল কিভাবে পুনর্গঠিত বা কি করবে নেত্রী আসার পর্যায়ে, কথাগুলো জিজ্ঞেস করার জন্য। আসলে যুদ্ধের ময়দানে সব কথা সবসময় বলা যায় না, কারণ যুদ্ধের ময়দানে আপনি যদি সবই বলে দেন যে আমার পারমাণবিক বোমা আছে এই ইয়েতে ঢাকায়, এরপরে সেকেন্ডটা আছে রংপুর, থার্ডটা আছে রাজশাহীতে, তো এই উপর থেকে বিমান এসে সব মাইরা দিবে, সুতরাং কিছুই করার থাকবে না। সেভাবে অনেক কথা বলা যায় না, ইশারা ইঙ্গিত বুঝে নিতে হবে যে কোথায় আসলে কি হয়। তো দাদা আসছিলেন আজকে, সামনেও আসবে। হ্যাঁ, আমরা দাদার সাথে কথা বলবো, কিন্তু আপনারা যেভাবে চান যে এই কমিটি কবে দিবেন এটা বলতে বলেন, ওই কমিটিতে অমুকরে দিবে কিনা এটা বলতে বলেন, ভাই এভাবে সম্ভব হয় না। কিছু টেকনিক্যাল বিষয় আছে যেগুলো রাখতে হয়, গোপন থাকে, রাখে। সব শুদ্ধ হবে সব অশুদ্ধ হবে তাও না। তবে 5ই আগস্টের পরে এখন হয়তো শুদ্ধের পরিমাণ আমাদের 90%। আসলে 5ই আগস্ট না হইলে হয়তো আমরা আরো তলা নিতে যাইতাম, সেখান থেকে হয়তো বাঁচাইছে উপরওয়ালার রহমত। আপনি মুসলমান, হিন্দু, বুদ্ধিস্ট, খ্রিস্টান যে যাই হন, সবাই বিশ্বাস করেন যে উপরে একজন আছে। আমি আল্লাহ বলি, আপনার রাম বলেন, অমুকে জিসাস বলে, সবাই বলেন যে একজন আছে, উনি বাঁচায়, উনি মৃত্যু দেয়। তো নেত্রীকে যেহেতু আমার আল্লাহ, হিন্দু ভাইয়ের ভগবান, খ্রিস্টানের জিসাস যেহেতু বাঁচিয়ে রাখছেন, কারণ ওনারা দিয়ে আরো কিছু ভালো কাজ এই জাতির জন্য করাবেন, ভালো কাজ করাবেন বিধায় ওনাকে রক্ষা করেছেন। নাইলে ওই দিন 2 বোন রে ওইখানে যে হাদির যে কথা ছিল ওইটাই করতো, ওনাকে বাঁচাইয়া রাখছিলেন, বাঁচাইয়া রাখছেন এই দেশের জন্য, জাতির জন্য। দোয়া করেন উনি বেঁচে থাকুক, উনি বেঁচে থাকলে দেশ এবং জাতির মানুষ শান্তিতে থাকবে। উনি ফিরে আসবে। একবার যখন বলছেন এটা শেখ মুজিবের কন্যা, 81-তে আসছে, ভয় পায় নাই, 2007-এ এখান থেকে গেছে, ভয় পায় নাই। 21শে আগস্টের ওই ঘটনা হলে আমি আপনার ঘরে উঠে যেতাম বহুত আগে, এই মহিলা ভয় পায় নাই। এখনো উনি ওই জিনিস না, এইটা যে কি জিনিস এটা আপনারা আরো বুঝবেন। তবে দেশের মানুষ শান্তি চায়, সম্প্রীতি চায়, উনি আসলে সবকিছু সম্ভব। আমরা সেই দোয়াই করি। দাদাকে আগামী সপ্তাহে আবার আনবো, দাদার সময় থাকলে আমরা নিয়ে আসবো, আপনাদের কমেন্টস পড়বো, দাদার সাথে আলোচনা করবো এজ এ ঘরোয়া আলাপ। আমাদের এখানে কোনো আমরা এইখান থেকে আমি দাদারে দিয়া কমিটি ঠিক করতে পারবো না, দাদারা দিয়ে নেতৃত্ব নির্বাচন করাইতে পারবো না, আমরা আলোচনা করতে পারবো যাতে সবাই। তার আগে আমি রাশেদ ভাই আমিও একটু বলি, আপনার সাথে যোগ করি, সেটা হচ্ছে সাংগঠনিক যে বিষয়গুলো, আমার মনে হয় সাংগঠনিক সম্পাদকদের কারণে আপনি আনলে সেটা, কারণ আমি ওইটার অথরিটি না, সেক্ষেত্রে সংগঠনের কমিটি সংক্রান্ত বিষয়টা তারা আপনাদেরকে ডিটেল বলতে পারবে। আমি পাবলিসিটি রিলেটেড বা ওভারঅল বিষয় নিয়ে আমি কথা বলতে পারবো। সেটাই আমরা এরপরে চেষ্টা করবো, 1জন বা 2জন সাংগঠনিক সম্পাদক আনতে, ওনারাও আনতে, তখন ওনাকে ধরতে পারবো, ভাই এরা তো এই কথা বলতেছে, আপনি প্রচার করতেছেন। আমি আবারও বলছি, আমি জবাবদিহিতায় বিশ্বাসী। হ্যাঁ, সব কথাই বলবো, খোলামেলা আলোচনা আমাদের। তবে এখানে কোনো আমাদের মধ্যে কোনো যে দল নিয়ে কোনো আমরা সিদ্ধান্ত, আমাদের কোনো সিদ্ধান্ত নাই, আমরা আলোচনা করতে পারি। শুনবেন সবাই, লাইভটা নেত্রীও দেখেন। আমি লাইভটা শেষ করার পরে এই লিঙ্ক পাঠাতে হয়, নেত্রীও দেখেন যে কে কি কথা বলছে, আমি কি কথা বলছি। তাই আমি চাইলেও অনেক সময় অনেক গালি দিতে পারি না,
যেটা আমি অন্য চ্যানেলে যাই দিই বা আমার নিজস্ব কন্টেন্টে করি। তো এই জন্য তো আপনাদের সকলে ভালো থাকবেন, সকলে ভালো থাকার চেষ্টা করবেন। দাদা, আপনি যদি কিছু বলতে চান আপনার সহযোদ্ধাদের, আপনাদের কর্মী নেই, আপনাদের সহযোদ্ধা আছে, তাদের উদ্দেশ্যে কিছু বলতে Obviously সহযোদ্ধা, সবাই সহযোদ্ধা। 2 মিনিট না, সময় দিলাম আজকের এই আয়োজন যারা দেখছেন, আপনারা অনেক প্রশ্ন করেছেন, যারা সরাসরি বিভিন্ন প্রশ্ন জানতে চেয়েছেন, আমার শুভাকাঙ্ক্ষী বা আমাকে অপছন্দ করেন বা পছন্দ করেন, সবাই আমরা এখন একাত্ম। কার প্রশ্নে? রাষ্ট্রনায়ক শেখ হাসিনার প্রশ্নে। মাননীয় আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রশ্নে আমরা সবাই একাট্টা। এখানে নতুন করে কোনো বিভাজনের সীমারেখা তৈরি হোক, এটি মোটেও কাম্য নয়। যারা কাজ করছে তাদেরকে অনুপ্রাণিত করবেন, আমরাও চেষ্টা করব যারা কাজ করছে তৃণমূলের প্রত্যেকেরই আরো বেশি যাতে তারা কাজ করে সেভাবে তাদেরকে প্রাণিত করতে। কিন্তু আপনার কোনো কথা, আপনার কোনো কর্মী যেন ব্যথা না পায়, কষ্ট না পায়, কোনো ভুল তথ্য কারোর চরিত্রে যেন কালিমা না লাগে, এই জায়গাটি আপনার খেয়াল রাখবেন। এবং আমার কোনো কথা বা কোনো কার্যক্রমে আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন, আমরা তো ভাই, একে অন্যের ভাই। এই সংকটকালীন সময় আমরা একটা পরিবার, আমরা যারা সহযোদ্ধা আমরা পরিবার। আমিও ভুলের ঊর্ধ্বে নই, আমিও মানুষ, আপনিও মানুষ, আমরা সবাই ভুল করতে পারি। কিন্তু অযাচিত ভাবে, অন্যায় ভাবে কাউকে কষ্ট দিবেন না, বা ভুল তথ্য আপনি জানতে চাইতেই পারেন, কিন্তু সেটি যেন প্রোপাগান্ডা না হয়। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ দাদা। অনেকে আবার প্রশ্ন করছিলেন যে আমাদের একটা তৃণমূলের প্রশ্ন চলে, প্রশ্ন পর্ব, মানে তৃণমূলের সাথে কথা বলে আমাদের বিভিন্ন নেতারা এসে, তারা তাদের মনে কথা বলে, এরকম কোনো প্রোগ্রাম করলে আপনি আসবেন কিনা এটা জানতে চাচ্ছে। কারণ এই প্রোগ্রামটা আমাদের ম্যাক্সিমাম চলে, অনেকে আসে কথা বলে আমাদের। না, আমি রাশেদ ভাই আগ্রহী আছি, কিন্তু আমার জবাবদিহিতার জায়গা কিন্তু সীমিত। মানে আমার পদের যে জায়গা, আমি যদি আমার এরিনার ভিতরে থাকি, আমি অবশ্যই আমার দায়িত্বশীল যে জায়গাটা, এই জায়গাটিতে আমি জবাবদিহিতায় বিশ্বাসী। যে কোনো সময় এই জায়গাটির প্রশ্ন করলে, যেমন আপনি সোশ্যাল মিডিয়ার কথা বলেছেন, ফেসবুকের কথা বলেছেন, আমি তো সরাসরি বলেছি, এটা গোপন করি নাই তো। প্রচার সম্পাদক পাবলিসিটি করবে, গ্রাউন্ড গুছিয়ে দিবে আইটি সেক্রেটারি। হ্যাঁ, আবারও বলছি, নরমাল, এটা তো নরমাল। সেই গ্রাউন্ডে কোনো জটিলতা আসলে আমি কখনো দায় এড়াতে পারবো না, কিন্তু দায় কিন্তু প্রচার সম্পাদকের নয়। আবার টোটাল যে কার্যক্রমটা যুবলীগ আওয়ামী লীগের যে সোশ্যাল মিডিয়ায় প্রচার প্রচারণা হচ্ছে, সেই জায়গাটিতেও কি কি কাজ হচ্ছে, ভালো মন্দ সবকিছু মিলিয়েই বলবেন। সেটাই ফ্রি। আমি পাইলাম কত? 35 পাউন্ড। এখন আমি ধরলাম যে মেক্সিকো জিতবো, আমি 5 পাউন্ড লাগাইলাম মেক্সিকো জিতবে। মেক্সিকো জিতছে, আমি পাইছি 9 টাকা, 4 টাকা বাড়তি পাইছি। আরো আমার আছে কত? 5 টাকা, 4 টাকা বাড়তি পাইছি, প্লাস ওদের 30 টাকা, 36 টাকা হয়ে গেছে। এখন নেক্সট খেলায় যেটা ছিল আমার হচ্ছে যে কি বলে তোমার সাউথ কোরিয়া এবং খেলা, চেক রিপাবলিক। আমি দিছি ওটা ড্র হবে। এবার আমি লাগাইছি 10 টাকা। 10 টাকা কোথা থেকে? ওই যে বোনাসের 30 টাকা, 10 টাকা লাগাইছি, হাইরা গেছি। আমার তো দুঃখ নাই, আমার 5 টাকা তো আমার রয়েই গেছে। আমার কাছে এখনো আরো 25 টাকা আছে, যেটা আমি ওই যে ফ্রি পাইছিলাম, আবার 5 টাকা জিতছিলাম। এরপরে দেখি পেডি পাওয়ার একটা, সেও বলতেছে যে তুমি যদি বেটিং এ যাও 5 পাউন্ড 10 পাউন্ড লাগাইলেই তুমি 50 পাউন্ড পাইবে। তো আমি এগুলো নিব না। এখন আমি দেখতে যে আমি কিন্তু রেজিস্ট্রেশন করছি তাদের সবাই সাথে। এখন তারা আমার তথ্য, আমার রেজিস্ট্রেশন, আমার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিছে। ওরা এখন রেজিস্ট্রেশন, হ্যাঁ, রেজিস্ট্রেশন মানেই তো আপনি তথ্য দিয়ে দিলেন। হ্যাঁ, এবং এরা এখানে কি করতেছে এবার? এরা দেখাইতেছে যে এই ধরো তোমার 2 ঘন্টা আগে আমাদের মাত্র 3000 লোক ছিল এই পেডি পাওয়ার, এখন 30,000 লোক হয়ে গেছে। যে 30,000 লোকের সবাই কি আর জিতছে, বা সবাই কি জিতবে? এখন এই যে আমি যে ওর লোভে যে 40 পাউন্ড 50 পাউন্ড পাইছি, এটার জন্য আমি বারবার খেলবো, এক পর্যায়ে দেখা যাবে যে আমি হারতেছি। যেমন এই 2022 সালের যে খেলা, সেই খেলায় আমি জিততে দেখলাম 600 টাকা জিতছি, আমি লাগাইছিলাম 200-600 টাকা জিতছি। এরপরে জায়গায় ফাইনাল গেমে যায় আমি 1400 টাকা লাগাইছি, আমার 1400 টাকাই গায়েব, নাই, শেষ, হাইরে গেছি আমি। তো সেই টাকা কি আমি আর জিতা টাকা? সেটা তো আমার কষ্ট জিত টাকা। তো এই সেম কাহিনীগুলা করে।
এখন পোলাপাইন বুঝা না বুঝা এখন তো ওয়ার্ল্ড মিডিয়ায় দেখাইতেছে একদিনে 2 লাখ, একদিনে 5 লাখ সাইন তো হইতেছে, বিশাল হাইপ তুলে দিচ্ছে, মানুষ উৎসাহে যাচ্ছে। ওই বেটা আসছে ককরোচ পার্টি যে তৈরি করছে, সে আসছে ভারতে, তারে দেখার জন্য লাখ লাখ জনতা, ঠেকাইতে পারতেছে না। এগুলো সব ডিপ স্টেটের খেলা, ডিপ স্টেটের মাল ঢুকতেছে। মানে রিজিম তোমার এশিয়াতে চেঞ্জ করতেই হবে। ওটা চায়নাতে যায় সুযোগ হয় না কেন জানো? চায়নাতে সব বন্ধ, ওরা ওদের ছাড়া হয় না। চায়নাতে তুমি ইয়ে দিয়ে কথা বলতে পারবে না, স্কেপে কথা বলতে পারবে না, মেসেঞ্জার ওদের উইচ্যাট, গভর্নমেন্ট কন্ট্রোল করে এটাকে, উইচ্যাট দিয়ে কথা বলতে হবে। শুধু তাই না, আরেকটা বিষয় আছে, আপনি চায়নার ল্যাঙ্গুয়েজকে ওরা সমৃদ্ধ করেছে, আর এদিকে আমরা ভাষার জন্য রক্ত দিয়েও আমরা আমাদের ল্যাঙ্গুয়েজকে সমৃদ্ধ করতে পারি না। আমাদের ল্যাঙ্গুয়েজ অন্য দিক থেকে ঠিকই লিক হয়ে যায়, মানে ভাবের যে একটা আদান প্রদান। আপনি দেখবেন সিঙ্গাপুরিয়ান চাইনিজ একরকম, মানে চাইনিজের যে সিঙ্গাপুরিয়ান অ্যাকসেন্ট সেটা একরকম, আবার চাইনিজের যে ট্রেডিশনাল ল্যাঙ্গুয়েজ সেটার অ্যাকসেন্ট একরকম, আবার নর্মাল যে চলিত ভাষা আমরা কথা বলি না, চায়নার এই অ্যাকসেন্ট অন্যরকম। অর্থাৎ একই চায়নার ভিতর ওরা যে ভাষায় ওরা কথা বলবে, আপনি আমি কিচ্ছু বুঝবো না। অনেকটা হচ্ছে, আমি বলি, আপনারা যখন চিটাঙ্গে কথা বলেন, আমরা আগরে তাকায় থাকি, বাঙালিরা কি কয়, একটু ট্রান্সলেট যদি করা যেত ভালো হতো, ঠিক আছে, অনেকটা এরকম। আবার যদি আপনি দেখেন বাংলাদেশের থেকে কলকাতায় যদি যান, কলকাতার বাংলা কিন্তু একটু অন্যরকম, বাংলাদেশের শুদ্ধ বাংলা একটু অন্যরকম, নোয়াখালীর ভাষা আবার অন্যরকম। কিন্তু আমাদের কিন্তু আছে, ভ্যারিয়েশন আছে, বাট আমরা এখনো পর্যন্ত সেটাকে সমৃদ্ধ করতে পারি নাই। এবং আমাদের যে প্ল্যাটফর্ম তৈরি করা দরকার, যাতে করে এই ধরনের, ধরে না আজকে ভারতের ককরোচ জনতা পার্টি, 24-এ আমাদের দেশে যে জাতীয় চিৎকার পার্টি, এনসিপি যে হ্যাঁ, এরা কিন্তু সুযোগ পাইতো না যদি আমাদের ল্যাঙ্গুয়েজ সমৃদ্ধ থাকতো, আমাদের নিজস্ব সোশ্যাল মিডিয়া যদি থাকতো, আমাদের নিজস্ব ডাটাবেস যদি থাকতো, আমাদের তথ্যের সুরক্ষা যদি থাকতো। আমাদের তথ্যের কিন্তু সুরক্ষা নাই, তাহলে কিন্তু এই যে বসন্তটা, মানে 2024 সালের এই জঙ্গি হামলাটা, এটাই হতো না। তুমি এখন সবচেয়ে মজার বিষয়টা আমি বলি, 2028-এ নাকি হাদির বীরত্ব গাথা লেখা হবে বইয়ে। আচ্ছা, পড়বে ও কি কি সমদিয়া। এখন কোন একটা ছাত্রকে যদি বলা হয় হাদি সম্বন্ধে কিছু লেখা, তখন আমি যদি ওই যে হাদি যেসব স্লোগান গুলা দিত, ওগুলা যদি ওই ছাত্র লেখা দেয়, তারা কি ফেল করাইতে পারবা? না। ফেল করাইলে সে যদি মামলা করে দেয়, স্যার ফেল করলেন কেন, এগুলা বললেই তো হাদি ভাই সবচেয়ে উপরে উঠছিল। ওনার এই কথাই তো আমরা এখন সবাই বলি, ছিঁড়ে ফেলাইতে হবে সব, সব ছিঁড়ে ফেলাইতে হবে। এখন নারীর যৌনাঙ্গ ছিঁড়ে ফেলানোর পেছনে, এই মতবাদটা তৈরি করার পেছনেও কিন্তু ওই ডিপ স্টেট, মানে ওই ককরোচ জনতা পার্টির অ্যাডভান্স ভার্সনটা। ওই যে ওরা বুঝছে, ডিপ স্টেট বুঝছে যে কোন কথা বাঙালি নিষিদ্ধ শব্দ, নিষিদ্ধ ছবির প্রতি বাঙালির যে আগ্রহ আছে, সেইটা কিন্তু এরা কাজে লাগাই দিছে। হ্যাঁ, মার্কেটিং স্ট্র্যাটেজি ওইভাবে চালাইছে। দেখো আমেরিকানরা কথা বলে, কথায় দেখো যে ওরা এটা নরমাল, ওদের মাদার ফাকার, ফাক ইউ, শব্দগুলো ওদের কাছে স্বাভাবিক, কিন্তু তোমার আমার কাছে কিন্তু এটা একটু অড। আমি কাজ করতেছি এক জায়গায়, আমেরিকান মহিলা আমার আইসা বললো ইয়ে দিতে, কি বলে, হুইস্কি মিক্স করে দিতে। আমি মিক্স করে দিলাম, দেওয়ার পরে সে খায়া বলতেছে যে তোমার মিক্সিং ইয়ে হয়েছে, এই কম হয়েছে হুইস্কি। আচ্ছা, এখানে হচ্ছে 2 শট এর সাথে আমি অরেঞ্জ দিতে হবে বা কোকা দিতে হবে, যার যেটা পছন্দ। সে কোকা চাইছে, আমি অরেঞ্জের সাথে, আমি তো যে ক্লাব সোডা কোকারে বলা হয় আমাদের এখন ওর সাথে এক পর্যায়ে কথাবার্তার এক পর্যায়ে, মানে সে তো আগেই খাইছে, তার কথা হচ্ছে যে না তুমি হাফ দিবা, তা হাফ দিবা হলে তুই পয়সাটা তো এইভাবে দিতে হবে। তুই নিবি 10 টাকার একটা গ্লাস, তুই যদি 20 টাকার মদ চাস, আমি কি তোর দিতে পারবো 3 গ্লাসের মদ এক জায়গায়? হে আমার বলে ফাঁক ইউ, তাই বলে তুই তো আমার ফাঁক করতে পারবি না, কারণ তোর কাছে জিনিস নেই। এইটা কইছে মহিলা আমার উপর চাতা, তুই এটা কেমনে কইলি? আমি তুই আমার ওই জবাব কিভাবে দিবি? লাগিয়া গেল এখন পুরো ক্লাবের ভিতরে সিকিউরিটি দিয়ে বাইর করতেইস। যে এইখানে আবার নিয়ম হচ্ছে, তুমি যারা কাজ করে তাদের সাথে তুমি রেসিজম করতে পারবা না, ব্যাড ওয়ার্ড ইউজ করতে পারবে না। কিন্তু তো আমেরিকান, তো মনে হচ্ছে সব জায়গায় সমান,
সবই সমান। তো এই যে খারাপ শব্দগুলো আনাইতেছে, এগুলো এখন জনপ্রিয় শব্দ, এগুলো জনপ্রিয় শব্দ। এটি হচ্ছে তোমার ঢুকায় দেওয়া, মন মস্তিষ্কে ঢুকায় দেওয়া যে কোনটা কিভাবে ঢুকাইতে হবে, এটা মন ও মস্তিষ্কে। আর আমেরিকার হিসেবে ভাই সব জায়গায় গ্যাঞ্জাম লাগাও, যাতে এমন অবস্থা থাকে যে সবকিছু আমাদের থেকেই আমরা যেমনি বলবো সেভাবে, মানে ডিভাইড এন্ড হ্যাঁ, রুল। ওই যে একটু আগে আপনি বলছিলেন না, একটু আগে আপনি বলছিলেন না ওই যে 8টা পা পাওয়া যায় মুরগির পা, হ্যাঁ ওটা মূলত ডাম্পিং করার জন্যই তো ওরা ইয়ে করে, মাঝখান দিয়ে ব্যবসা হয়ে গেল, তাই না? ঠিক একই অবস্থা এখন বাংলাদেশে আমেরিকান যে বাণিজ্য চুক্তি সেটার মাধ্যমে হবে। কিভাবে হবে দেখেন, ইতিমধ্যে কিন্তু যুক্তরাষ্ট্রের গবাদি পশুর শরীরে কে জরুরি অবস্থা ঘোষণা করেছে, তুমি নিউ জার্সি বা অন্য কোনো জায়গা থেকে আনার জন্য মানা করতে পারবা না, মানে আনতে হবে, তুমি সরাসরি ইয়ে করতে পারবা না। ওই যে আমি যেটা বললাম যে ইউরোপ আমেরিকাতে তোমার বার্গার বেশি চলে, মুরগির ব্রেস্টের অংশটা এত দামি ভাবে খাওয়া, বিভিন্ন জায়গায় এটা ব্যবহার করা হয়, তাদের তো রান থাইকা যায়, রানগুলো তো থাকা যায়, রানগুলা খায় না, এগুলা ডাম্পিং করবে। এবং আমার কাছে আজকে এই মুহূর্তে যে ইনফরমেশন আছে, অলরেডি তোমার এই রান ইম্পোর্ট করার অনুমতি চাইছে, দিতে হবে, সেটা আমেরিকা থেকে বাংলাদেশ পর্যন্ত আইসা ঢুকতে, চট্টগ্রাম বন্দর পর্যন্ত আইসা ঢুকতে $1.59 বা $69 পড়বে পার কিলো। তাহলে ধরো 200 টাকা পড়বে 1 কেজি রানে। সেগুলো কি তার ওই এটা হবে কি জানো, এক বুড়ি মহিলা একটা বাসে, অসম্ভব বুড়ো একটা মহিলা উঠছেন, সব গ্রামের লোকজন, তো ওখানে এক বৃদ্ধের নাতি আর নাতনি উঠছে, ছোট ছোট 5-6 বছরে। তো ওরা দুইজন ইংলিশে কথা বলতে, কারণ এরা ভাই বোন আমেরিকা। তো পুরো বাসের লোকজন বলতেছে, কই দেখছো দেখছো এরা কত শিক্ষিত পোলাপাইন, ইংলিশে কথা বলে। বুঝতে পারছি আমাদের মাথা কিছু, ওরে বাবা ইংলিশে লেখছে বক্সের উপরে, এটা সলিড ইংলিশে লেখছে। এখানে 2 রকমের পাওয়া যায়, হালাল HALAL হালাল, আরেকটা আছে HELAL হিলাল। হালাল আর হিলাল উচ্চারণ সেম, একটা শব্দ, HA আর HE। ম্যাক্সিমাম টাইম তো আমরা এইচ দেখলেই উঠে চলে যাই, পরে দেখি যে আচ্ছা এটাতে হেলাল লেখা, হেলাল হচ্ছে আরেকটা কোম্পানির নাম, হেলাল দেখলে তবে হালাল লেখা ফেলায়। চিন্তা করা যায়, বুঝো তাই? তার মানে ডিপ স্টেটের এটা একটা দীর্ঘমেয়াদী একটা বাণিজ্যিক স্ট্র্যাটেজির অংশ বলা যেতে পারে, যে এখন কখরোচ জনতা পার্টির পিছনে যে এত ফান্ডিং, কিংবা বাংলাদেশের এনসিপির পিছনে, জামাতের পিছনে, তারপর এই যে হিজবুত তাহরির বাহিনী যেগুলো আছে, মানে যেগুলোর যে স্বাধীনতা বিরোধী ন্যারেটিভ দাঁড় করায়, পাকিস্তানি ন্যারেটিভ দাঁড় করায়, এদের পিছনে যে টাকা ঢালা হচ্ছে, এটার পিছনে ওই বাণিজ্যিক স্বার্থটাই কাজ করতেছে, বাণিজ্যিক স্বার্থ। এবং এখানে সবচেয়ে বড় স্বার্থকার জানো, তেল কোম্পানি। তেল কোম্পানি, তুমি জাস্ট একটা জিনিস একটু খেয়াল করে দেখো, ডোনাল্ড ট্রাম্প ইলেকশনের আগে, জাস্ট ইলেকশন জিতার আগে, বড় বড় মিটিং এর পরে ও বিভিন্ন তেল কোম্পানিকে নিয়ে বলছিল যে তোমরা আমাকে টাকা দাও, আমি জিতলে তোমাদের ব্যবসা দিব। ওরা বিলিয়ন ডলার ঢালছে, ডোনাল্ড ট্রাম্প আসছে, ব্যবসা তো দিতে হবে। ব্যবসা দিবে কেমনে? ও কি তেলের খনি উৎপাদন করবে আমেরিকাতে? তা তো সম্ভব না। হরমুজ প্রণালী বন্ধ করে না, ও করছে কি, ওই যে প্রেসিডেন্ট সাহেব তুলে আনলো আইনা, ভেনিজুয়েলা পুরোটারে নিয়ে আমেরিকান তেল আলাদা বলছে, ওদের তেল তুলে বেশ। আমার কথা এখন তেল বেচতে হবে, কিচ্ছু করার উপায় নাই। হরমুজ বন্ধ করে দিছে, গ্যাঞ্জাম লাগাই দিছে, মানে তেল এবার করতেই কিন্তু ভেনিজুয়েলার তেল কিনা, আমি আছি তো, দিচ্ছি তো তোমারে। বাংলাদেশেও তেল কোম্পানি গুলাই মারছে। এখন কি হয়েছে, বঙ্গোপসাগরের সারা বঙ্গোপসাগরে আমেরিকান তেল কোম্পানি গুলাকে তোলার জন্য। আগে যেখানে ফ্রান্স, জার্মান এরাও করতো, টোটাল এরা করতো, এখন ওরা পারবে না, সব আমেরিকান। ঠিক ইন্ডিয়া তো সেম, ঠিক চায়না তো সেম, এরা সব জায়গায় এই। কিন্তু যেই জায়গায় সমাজতান্ত্রিক রাষ্ট্র, যেমন রাশিয়া তো পারে না,
চায়নাতে পারতেছে না, কিউবাতে পারতেছে না, ওগুলার ফালানো ইরানেও- বহুদিন চেষ্টা করতেছে, পারছে না। ইরানেও পাচ্ছে না। ইরানে তো পারতেছে না। ইরানরে তো ও মনে করছিল যে ভেনিজুয়েলার রাষ্ট্রপতির মতো, যে জামু 16-17টা বোম মারলে ইরান শেষ। এখন ও মারতে যায় দেখছে বাবারে এটা তো মিষ্টির মতো গিলা যায় নাই, এটা হচ্ছে মাছের কাটা, এটা যায় কাটা বিন্দে গেছে গলায়। আর না পারতেছে এটা তুলতে, না পারতেছে ফালাইতে, কলা খাইলেও যায় না, ভাত খাইলেও যায়, কাটা এটা বাইতে। সামাজিক পাওয়ারটাই তো এটা ভাই। কারণ কি, আপনি দেখেন ইরানের জনগণ কিন্তু ইরানের সাথে আছে, যার কারণে কিন্তু ইরানের একটা চুলো ছিঁড়তে পারে নাই। রাশিয়ার জনগণ কিন্তু রাশিয়ার সাথে আছে, যার কারণে রাশিয়ার একটা চুলো ছিঁড়তে পারে না। কিন্তু আপনারা আমাদের দেশগুলোর কথা চিন্তা করেন, 500 টাকায় লোক বিক্রি হয়ে যাচ্ছে। একটা রাষ্ট্রনায়করে গণভবনে হামলা করে তাকে মারার চিন্তা করে, এটা চিন্তা করে না যে সে মরে গেলে দেশ যে বিপদে পড়বে, আবার পরবর্তীতে তো তার জীবন দিয়ে তার ফেরত নিয়ে এসে তারা আবার ওই জায়গায় বসাইতে পারবো না। ওই যে কইলাম তোমার ইংলিশে লেখা থাকলেই, ইংলিশে 2 কলম গালি দিতে পারলেই তুমি সবচেয়ে বড় জ্ঞান। হ্যাঁ, বাংলাদেশে এগুলোই চলে। ওই যে তোমার একটা অ্যাডভোকেট আছে না এখন, খবিশ অ্যাডভোকেট ডাকি আমি তারে, যেটা লন্ডনে চুরি চামারি করে বাংলাদেশে জমাত বালেস্টার শাহরিয়া, বালেস্টার সারিয়া, হে দেখবো যে কোনো ভাষায় আমি অমুক ইংলিশ বই পড়ি, অমুক পড়ি, তমুক পড়ি, সব ইংলিশ বই, কোনো বাংলা বই পড়ে না, কোনো বাংলা, সব ইংলিশ বই পড়ে। আর পাবলিক ওরে বাবা ও ইংলিশ বই পড়ে মানে ও বিশাল ইন্টেলিজেন্ট। হ্যাঁ, এটা বুঝে না, আমিও তো ইংলিশ বই ইংলিশ পেপার পড়ি, আমি কদ্দুর বুঝি, রাইট। এটাই হচ্ছে যে ব্যাপার। তো এই ককরোচ জনতা পার্টি যেটা ছিলাম, ভারতের যে ককরোচ জনতা পার্টি, এইটা এখনই হয়তো শক্তস্তে দমন করবে ভারত সরকার বা ভারতের জনগণ, এবং এই হাইপ আমার মনে হয় না বেশি দিন টিকায় রাখতে পারবে আমেরিকা, কারণ ভারত আরেক চাণক্য নীতির দেশ। ভারতের মানুষজন অনেক সচেতন, ওরা আপনারা আমরা যে বাইরে থেকে যা চিন্তা করি, এখানকার মানুষের ভেতরে কিন্তু গণতান্ত্রিক জ্ঞান আছে, সামাজিক দায়বদ্ধতা আছে। একই সাথে হ্যাঁ, ওদের একটা জিনিসের সমস্যা আছে, সেটা হচ্ছে ওদের কালচারাল দিকটা একটু উইকস আছে। কোন দিক থেকে? ধর্মীয় দিক থেকে। যেমন ধরেন কিছু কিছু ধর্মান্ধ যেমন বাংলাদেশে আছে, ওই যে মাথায় একটা মানে চাটকি পয়রা একটা আলখেল্লা পয়রা যদি সামনে এসে আপনার আরবির মতো করে বলা খায়া হালা ফল কি বল খা, আপনি ভাববেন যে ওই আরবিতে না জানি কি বললো, ঠিক আছে, আপনি তো আলহামদুলিল্লাহ বলা শুরু করবেন। বাংলাদেশে এরকম ধর্মান্ধ আছে, কিন্তু সৌদির লেবাস পয়রা দেখা গেছে ওটা আরবির অ হয় নাই, খালি একটু আরবির ডাইস দিছে, ও ভাবতেছে না জানি এতে কত বড় শেখ আসছে তার সামনে। আরে বাবা, এই সেম ভাবে শেষ করি, সেম ভাবে ইন্ডিয়াতেও অনেক ধর্মান্ধ আছে যারা কিনা গরুর মুখ খায়, ডাইরেক্ট গোবর খায়। ওরা মনে করে কি এটা না জানি কত পবিত্র, সেটা ওদের ধর্মীয় সেন্টিমেন্ট। এইটার বাইরে থেকে যদি আপনি চিন্তা করেন, ওদের কিন্তু সামাজিক দায়বদ্ধতার জায়গা বলেন, কিংবা এই যে রাষ্ট্রীয় গণতান্ত্রিক জ্ঞানের কথা বলেন, ওদের ইন্টালেকচুয়াল প্রপার্টি কিন্তু যথেষ্ট স্ট্রং। এটা তুমি এটা বললা, যেমন দেখো এই সারা ইউরোপে বিভিন্ন মুসলিম দোকান আছে, মানে তোমার যে জুব্বা তসবি এগুলো বেচে, ওইখানে গেলে তুমি হাজার হাজার টন জমজমের পানি পাইবা। হ্যাঁ, জমজমের পানি 2 লিটারের বোতল থেকে 500 ml বোতল পর্যন্ত সবগুলোতে লেবেল লাগানো জমজমের পানি। মাঝে মধ্যে আমি প্রশ্ন করি এদের যে ভাইয়া, জমজমের পানি যারা হজে যায় তারাই নাকি 5 লিটারের বেশি আনতারে না, আর তোমরা এক এক দোকান এই টনকে টন পানি কইতে কেন? আসলে এটা কি জমজমের পানি নাকি ট্যাপের পানি রে লেবেল দিয়ে জমজমের পানি কে গেছো? ওটা হাসে, ও হাসে। পরে দেখা গেল যে এই জমজমের পানি যারা সাপ্লাই দেয় এখানকার সব ইহুদি কোম্পানি, খ্রিস্টান কোম্পানি, ওরা দেয়। এখন ওরা কোত্থেকে দেয়, কি দেয়, তা তো আর কেউ জানে না। আরবিতে লেখা আছে জমজমের পানি, ইংলিশে লেখা আছে জমজম ওয়াটার, আর আমরা মুখ্য চোদারা লইয়া ওইটারে নিয়ত করে খাই। বৈশা খাইয়েন, খারাইয়া খাইয়েন না, মুতের আগে খাইয়েন না, গোসল করে 3 বার আল্লাহু আকবার পড়া খাইয়েন পানি। এই পানিতে সব রোগের আসা, তো সব রোগের মুশকিল যদি আসা যেত, ক্যান্সারের রোগ যায় না কেন, এইডস রোগ যায় না কেন এটি খাইলে? এগুলাই বাংলো মোমেনদের বুঝাবে কি? এগুলো বাংলো মোমেনদের বুঝানোর কিছুই নাই। আপনি যেটা বললেন ওইটাই, দিন শেষে হচ্ছে লেবাস দেখে আমাদের দেশের লোক। ওই যে ইংলিশে কইছে
মানে সে শিক্ষিত। আমি আপনাকে একটা ফুটেজ দেখ, কেউ একজন আইসা ওই যে একটু মুখ তেরা বেকা করে কথা বললো, মানে ও হচ্ছে আরবের সব থেকে বড় শেখ, কিন্তু সৌদি আরবে আইসা বলছে বোতল ঘুরায়, এটা তো মানুষ দেখবেন। তুমি বাংলাদেশে এই যে বিভিন্ন দেওয়ালের কাছে মুতে না মানুষ, হ্যাঁ পেশাব করে না, হ্যাঁ ওই জায়গায় যাইয়া তুমি আরবি হস্তাক্ষরে খালি লিখে দিও যে ও যে হাদির সে দুইটা শব্দ আরবিতে লিখে দিও, হ্যাঁ ওই বেটা বুঝবে না, ওই বেটা ওখানে আর মুখবে না। ও যেটা মনে হয় কোনো কোরআনের আয়াত লিখে দিছে, হ্যাঁ অপবিত্র ভাষাগত সম্মান, ভাষাগত সম্মান, ধরে না, এখানে ধরে না, কিন্তু নিজের দেশের ভাষার ক্ষেত্রে এই সম্মানটা দেয় না। না এটা তখন হালাল হারাম হিন্দু সংস্কৃত শব্দ থেকে আসছে, এই সেই কত কিছু তৈরি হয়ে যায়। এই হচ্ছে আমরা বাঙালি। আর অনেকে দেখবে যে কইবে যে ভাই আরবিদের গাইল দিয়েন না কেন, আরে এটা তো ওইটা তো আমাদের নবী এখানে জন্মগ্রহণ করছে, ওনাদের ভাষা। তোরা চোর ডাকাত লুচ্চা বদমাশ সব শালাই আরবিরা, ওদের গাইল দেওয়া যাবে না। নবী আরবে জন্মগ্রহণ করছে, নবী তো এশিয়াতে জন্মগ্রহণ করতে, ইউরোপে বা আমেরিকাতে জন্মগ্রহণ করতে পারতো, ওইখানে জন্মগ্রহণ করে নাই কেন, কারণ ওইখানে মানুষ আগেই সভ্য ছিল, এগুলোই ছিল জাহিল, এগুলোর শিখানোর জন্যই আল্লাহ কষ্ট করতে হয়েছে, বারবার নবী রসুল পাঠাই দিয়েছে। হ্যাঁ ওগুলো তো যথেষ্ট সচেতন, অনেক সচেতন, ওরা জাতি হিসাবে সভ্য। ওদের এখানে কে হিন্দু কে মুসলিম কে বুদ্ধিস্ট এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, যার যার ধর্ম তো এতে পালন করে। তুমি যত ধারণা হচ্ছে ইন্ডিয়ার বাংলাদেশে, আমার এখানে বাসার